খাগড়াছড়িতে ১৪৪ ধারা ও অবরোধ, পুলিশের খোয়া যাওয়া অস্ত্র যেতে পারে পাহাড়ে, ধারণা আইজির। নির্বাচনের আগে পার্বত্যাঞ্চল অশান্ত করার পরিকল্পনা ইউপিডিএফ এর, বলছে সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। দেশের মানুষ এখন নির্বাচনমুখী, বললেন সালাউদ্দিন আহমদ। যারা ভোট বাধাগ্রস্ত চায়, জনগণ তাদের চিহ্নিত করবে। সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে। পিআর সহ ৫ দফা দাবিতে জামাতের নতুন কর্মসূচি ঘোষণা। দলের পরীক্ষামূলক লোগো প্রদর্শন করা হলেও এখনও চূড়ান্ত হয়নি, জানালেন সেক্রেটারি জেনারেল। নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। নির্বাচন ও সংস্কার নিয়ে আলোচনা। রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ অধিবেশন আজ। ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরানো সম্ভব, আশা অর্থ উপদেষ্টার। বললেন, ব্যবসায়ীদের কারণে নিত্যপণ্যের বাজার পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজুকেশনের সাথে আলোচনা, অনেক দূর করে এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু নারী ভক্তকুলের ঢল, দেবীর আরাধনা। ১ বছর থেকে ১৬ বছর বয়স পর্যন্ত কুমারী রূপে পূজা করার বিধান আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। সম্প্রীতির সাথে আমরা যেন সবাই সুন্দর শান্তিতে সকল ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে বসবাস করতে পারি। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। খাগড়াছড়িতে ধর্ষণ ঘটনাকে পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা করেছে ইউপিডিএফ। এর রেশ অন্য পার্বত্য জেলায় পড়ার শঙ্কাও আছে। সকালে গণমাধ্যমের সাথে আলাপকালে কথা বলেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা বৃহৎ পরিকল্পনার অংশ। জাতীয় নির্বাচনকে ইঙ্গিত করে তিনি বলেন, সামনে দেশের অনেক বড় কিছু বিষয় রয়েছে যেগুলো বানচালের জন্য এ সকল ঘটনা ঘটানো হচ্ছে। বলেন, পূর্ব পরিকল্পনা মতো বহিরাগত সন্ত্রাসী দিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরো শহরে সহিংসতা ছড়ানো হয়। গুইমারায় হতাহতের ঘটনার জন্য ইউপিডিএফ দায়ী বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। এদিকে খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আন্দোলনরতদের ৮টি দাবির মধ্যে ৭টি সমাধানের ব্যাপারে কাজ চলছে। আর অবরোধ প্রত্যাহার করলেই ১৪৪ ধারা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত হবে। এদিকে তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে ১৪৪ ধারা বলবৎ আছে। শহরে ঢুকতে বা বের হতে তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে। যুব ছাত্র জনতার অবরোধ শিথিল থাকলেও অভ্যন্তরীণ বা দূরপাল্লার গাড়ি চলছে না। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের কাছেও সকল প্রমাণাদি আছে, ভিডিও আছে। এবং একই সাথে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ, এটা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। এবার একটু খাগড়াছড়ি যাব, আমাদের সহকর্মী রিয়াজ রায়হান আছেন সেখানে। রিয়াজ, আপনি এখন শহর এবং এর আশপাশের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। যেহেতু ১৪৪ ধারা বলবৎ আছে, প্রশাসনের তৎপরতা কেমন? আমি শহরে আসলে ছিলাম, সকাল থেকে ছিলাম। কিছুক্ষণ আগে আমরা এসেছি গুইমারায়, যেখানে 2 দিন আগে 3 জন নিহত হয়েছে এবং প্রায় ২৬-২৭ জনের মতো আহত হয়েছিলেন সেনা কর্মকর্তা সহ। তো সেখানে এসেছি, যেখানে পড়ে গিয়েছে প্রায় শতাধিক ঘর বাড়ি এবং দোকান থেকে শুরু করে পাহাড়ি বাঙালি দুই পক্ষেরই এখানে অন্তত প্রায় ১৩০ থেকে ৪০টি
দোকান এবং বসতঘর সহ সব পুড়ে গেছে। তো আমরা এখানে এসেছিলাম মূলত জেলা প্রশাসন এবং যারা রয়েছেন জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসন কিভাবে করা যায়, তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায়, আপাতত তারা চলার মতো যাতে সুযোগ তৈরি হয় পাহাড়ি এবং বাঙালি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে দেখা করার জন্য, এবং যে 3 জন মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য তারা গিয়েছেন, একটু আগেই এখানে কথা বলেছেন। তবে জেলা প্রশাসক তিনি দৃঢ়ভাবে বলেছেন যে যারা এই আন্দোলনটি করছে মূলত তাদের যে 8 দফা তারা দাবি দিয়েছে সেই দাবির মধ্যে 7টি দফায় তারা চেষ্টা করছেন পূরণ করার জন্য, এবং আরেকটি যেটি রয়েছে 144 ধারা তুলে নেওয়ার বিষয়ে তারা জেলা প্রশাসক বলছেন যদি তারা অবরোধ প্রত্যাহার করে তাহলে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেন বা তারা ইতিবাচক চিন্তাভাবনা করবেন। তবে তার আগে আসলে যা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে 144 ধারা তুলে নেওয়ার মতো পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি, এবং এটি তুলে নেওয়া হবে কি হবে না বা কখন তুলে নেওয়া হবে সেটা নির্ভর করছে যারা আন্দোলন করছেন। এই যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বা অভিযোগকে কেন্দ্র করে যে আন্দোলন করছে সেই আন্দোলনের গতি প্রকৃতি বা গতিবিধি বুঝে যে মূলত 144 ধারা তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে এখানে সাধারণ যারা স্থানীয় বা ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বলছেন যে তারা আসলে এই ধরনের সংঘাতের সঙ্গে তারা পরিচিত নন, এবং এখানে এটি অনেক বছরের একটি সম্প্রীতির জায়গা এই গুইমারা, এবং গুইমারা এই বাজারটিতে কখনোই এই ধরনের সংঘর্ষের ঘটনা বা এই ধরনের জ্বালা পোড়ার ঘটনা ঘটেনি। সুতরাং এতে তারা অনেকটাই হতবিহ্বল হয়ে পড়েছেন এবং বলছেন এটি যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদেরকে পুনর্বাসন থেকে শুরু করে সহযোগিতা যেমন করা দরকার, পাশাপাশি এই যে আস্থা এবং বিশ্বাসের যে সংকট তৈরি হয়েছে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সেটি যাতে ফিরিয়ে আনা যায় সেজন্য সব পক্ষের নেতাদের একটি যৌথ পরিকল্পনা বা প্রয়াস প্রয়োজন, এবং তাতে সহযোগিতা করতে পারে আইনশৃঙ্খলা বাহিনী, সিভিল এবং সামরিক যে প্রশাসন রয়েছে তারা। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ রিয়াজ। পুলিশের খোয়া যাওয়া 1350টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র পার্বত্যাঞ্চল এবং আরসা সহ নানাজনের কাছে গেছে বলে ধারণা আইজিপির। সকালে দুর্গাপূজা নিরাপত্তা আইন শৃঙ্খলা নিয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি আরও জানান, নির্বাচন ঘিরে 1.5 লাখ পুলিশ সদস্যকে পেশাগত দক্ষতা এবং নিরপেক্ষতার বিষয়ে ট্রেনিং দেওয়া হবে। ভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রয়োজনে পুলিশ আরও কঠোর হবে। পুলিশ মহাপরিদর্শক জানালেন, সারা দেশের পূজা মণ্ডপ ঘিরে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে তার কঠোর জবাব দেওয়া হবে। গত রাত পর্যন্ত আমরা এর অধিকাংশই অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এখন এই পরিবেশটা আপনারা জানেন যে এটা ব্যাহত করার জন্য দেয়ার আর সো মেনি এলিমেন্টস যারা এগুলো কাজ করে। তো অবশ্যই এটা আমি তো মনে করি এরকম নানান ধরনের রিয়াকশনারি এলিমেন্টস আছে যারা সম্প্রীতি বিনষ্ট করতে চায়। আলটিমেটলি সমাজ অস্থির হলে সেই গোলটা গিয়ে হবে আলটিমেটলি যে আমাদের একটা শান্তিপূর্ণ ইলেকশন যেন ক্ষতিগ্রস্ত হয়। জনগণ নির্বাচনমুখী, কিন্তু নির্বাচন আয়োজন ঘিরে দেশে ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। হুঁশিয়ার করে বলেন, দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ। যে উদ্যানে এক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির নেতা বলেছেন, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। পিআর পদ্ধতি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে উল্লেখ করে সালাউদ্দিন বললেন, জনগণ সংখ্যানুপাতিক পদ্ধতির বিপক্ষে। বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দল আলেমদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে 30 সেপ্টেম্বর এই দল প্রতিষ্ঠা করেন। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দোয়া ও মোনাজাত শেষে মুখোমুখি হন গণমাধ্যমের। আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাই না, করব। বিএনপির এই নেতা সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করার আহ্বান জানান। বলেন, কোনো দল নির্বাচনী যাত্রায় বাধা সৃষ্টি করতে চাইলে জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে। গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে,
জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। সালাউদ্দিন জানান, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে দেশে। পিআর পদ্ধতির সমালোচনাও করেন তিনি। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। বিএনপি সব ধর্ম বর্ণের সমন্বয়ে দেশ গড়তে চায় বলেও জানান সালাউদ্দিন। বলেন, জনগণের ভোটাধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। গণতান্ত্রিকভাবে যাতে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি, সেই জন্য আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। পিআর সহ 5 দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী। 1 থেকে 9 অক্টোবর দেশব্যাপী গণসংযোগ, 10 অক্টোবর সারা দেশে গণমিছিল, 12 অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে মগবাজারে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সময় তিনি জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচনের আহ্বান জানান। অন্যথায় রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারিও দেন। এ সময় দলটির প্রতীক ইস্যুতে বলেন, জামায়াত আমিরের বৈঠকে পরীক্ষামূলক একটি লোগো প্রদর্শন করা হয়েছে, তবে এটাই চূড়ান্ত নয়। মিয়া গোলাম পরোয়ার বলেন, পূর্বের 5 দফা দাবি জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, তাই এই দাবির সপক্ষে জনগণ রাজপথে থাকবে। জনগণের দাবি বাস্তবায়নের পথে হাঁটছে না অন্তর্বর্তী সরকার, এমনটিও বলেন তিনি। আমাদের এই 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের জন্য আগামীকাল 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে। আগামী 10 অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় সদরে গণমিছিল করা হবে। 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি পেশ করব। বাংলাদেশের জাতীয় নির্বাচনে পূর্ণ সহযোগিতা করবে জাতিসংঘ। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে এই আশ্বাস দেন সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ভোট বানচালে দেশি বিদেশি পরিকল্পিত সংঘবদ্ধ চক্রান্ত কাজ করছে বলেও জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। নিউ ইয়র্ক থেকে সহকর্মী আহমেদ রেজার রিপোর্ট। নিউ ইয়র্ক সফরের 8ম দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সাথে। বৈঠকের আলোচনায় উঠে আসে বাংলাদেশের আগামী নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে। প্রধান উপদেষ্টা ভোট বানচালে দেশি বিদেশি পরিকল্পিত সংঘবদ্ধ চক্রান্ত কাজ করছে বলে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেছেন। এ সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও নির্বাচনে পূর্ণ সহযোগিতার কথা জানান। মিটিংটায় তো আর এত কিছু থাকে না, উনিও তার ফুল সাপোর্ট এবং সলিডারিটি জানিয়েছেন এ বিষয়ে। কিন্তু স্পেসিফিক তো অনেক পরে আলোচনা হয় বা একটু পরে আলোচনা হয়, এটা আরো ওনার থেকে মানে জুনিয়র লেভেলে আলোচনাগুলো হয় কি কি বা এটা হয়তো বা রেসিডেন্ট কোঅর্ডিনেটর যিনি আছেন তারা এটা দেখবেন। আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আয়োজনের জন্য মহাসচিবকে কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। পরে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া আলাদা বৈঠকে ফেব্রুয়ারির নির্বাচনের আগে আন্তর্জাতিক মানবাধিকার রক্ষকদের বাংলাদেশে আরও বেশি পরিদর্শনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় মানবাধিকার রক্ষাকারী সংগঠনগুলোর প্রতি অর্থ পাচার বিরোধী ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের থেকে বিলিয়ন ডলার যারা চুরি করে নিয়ে গেছে তারা বিদেশে তো পালিয়ে গেছে, এবং তারা দেখা যাচ্ছে যে বিদেশ থেকে এক ধরনের অর্কেস্ট্রেটেড মুভ নিচ্ছে যে বাংলাদেশের ইলেকশনকে বাংলাদেশে কিভাবে ডিস্টেবিলাইজ করা যায়। বাংলাদেশ নিয়ে তারা হাজার হাজার ডিসইনফরমেশন ফেক নিউজের ক্যাম্পেইন করছে।
বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতি মূল্যায়নে স্বাধীন পর্যালোচনায় সহায়তা দেবে জাতিসংঘ। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে জানিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতেমা। এছাড়া সাবেক স্ন্যাপচ্যাট সিএসও ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ইমরান খান প্রফেসর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। ৮ বছর ধরে চলা রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ নিরাপত্তা এবং আঞ্চলিক বেশ কিছু ঝুঁকিতে রয়েছে। যে সংকটের সমাধান খোঁজার লক্ষ্য নিয়ে বেশ কিছু কাজ করেছে বাংলাদেশ, তবুও তার সমাধান মেলেনি। এবার জাতিসংঘের সহযোগিতায় অংশীজন দেশগুলোকে সাথে নিয়ে বাংলাদেশ আয়োজন করেছে রোহিঙ্গা কনফারেন্সের, যার মাধ্যমে আশু সমাধান খোঁজাই মূল লক্ষ্য। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সংকট নিয়ে আজ রাতে বিশেষ অধিবেশনে বসছে জাতিসংঘ সাধারণ পরিষদ এবং সেখানে সংকট নিরসনে অর্থাৎ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, বৈশ্বিক নানা সংকটের ভিড়ে রোহিঙ্গা ইস্যু যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ না হারায় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে সরকার। নিউ ইয়র্ক থেকে সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট। 2017 থেকে 2025 8 বছর পার হলেও রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হয়নি। দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক উদ্যোগ তো বটেই, কাজে আসেনি জাতিসংঘের কোনো প্রচেষ্টাও। সব মিলিয়ে 15 লাখের বেশি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিবও। গেল বছর রোজায় আগামী ঈদের আগে রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে পারবেন এমন আশার কথাও শুনিয়েছিলেন সরকার প্রধান। যদিও বাস্তবতা ভিন্ন। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ বিদ্রোহী আরাকান আর্মির হাতে। এ অবস্থায় ডক্টর ইউনূসের প্রস্তাবে সাড়া দিয়ে রাতে রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে জাতিসংঘে। সেটা হলো যে একটা নন স্টেট অ্যাক্টর কিন্তু আমাদের বর্ডার পুরোটা কন্ট্রোল করতেছে এখন, এবং তারা রাখাইন স্টেটের প্রায় সমস্ত দক্ষিণের কিছু অংশ বাদ দিলে এবং সিতওয়ে বাদ দিলে, শহরটা বাদ দিলে পুরোটাই তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। কাজে এই যে অত্যন্ত জটিল একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে কি করে আমরা একটা রোডম্যাপ খুঁজে পেতে পারি যে তাদেরকে দেশে ফেরত পাঠানোর, কালকে পাঠানো যাবে এটা আমরা বলছি না, কিন্তু রোডম্যাপ একটা আমাদের লাগবে। সেই দিকে আমরা লক্ষ্য করে অগ্রসর হওয়ার চেষ্টা করব। এই বৈঠক থেকে সংকট সমাধান হয়ে যাবে তা ভাবার সুযোগ নেই বলে জানালেন উপদেষ্টা তৌহিদ হোসেন। একটা জিনিস আমাদের আশা করা কিন্তু উচিত হবে না যে আমরা যা চাই শুধুই তাই ওখান থেকে বেরিয়ে আসবে, কারণ এটা একটা ইউএন প্রোগ্রাম। কিন্তু আমরা অবশ্যই আমাদের অবস্থানটা ধরবো, কিন্তু এবং সেটা চাইবো যে যেন রিফ্লেক্টেড হয় তাদের সবকিছুতে, কিন্তু 100% সেটাই হবে এটা কিন্তু আমাদের প্রত্যাশা করা উচিত হবে না, কারণ বিভিন্ন মতামত আছে লোকজনের। সুদান, ইউক্রেন ও গাজা পরিস্থিতি তুলে ধরে সরকার বলছে, এই অবস্থায় রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় রাখা জরুরি। একটা টেন্ডেন্সি থাকে যে আগের গুলি আছে, এখন যেটা আছে সেটা নিয়ে সবাই ব্যস্ত, আপনারাও মিডিয়াও কিন্তু যেটা কারেন্ট ক্রাইসিস সৃষ্টি হয়েছে সেটা নিয়ে বেশি ব্যস্ত হয়। তো সবসময় আমাদের উদ্দেশ্য হচ্ছে যে রোহিঙ্গা সমস্যাটা যেন কেউ ভুলে যেতে না পারে আন্তর্জাতিক সম্প্রদায়। এটা যেখানে যেখানে সম্ভব সবখানেই কিন্তু আমরা সেটাকে উল্লেখ করার চেষ্টা করি। পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান না হলে কেবল বাংলাদেশ মিয়ানমার নয়, পুরো অঞ্চলে যে অস্থিরতা বাড়তে পারে সেই বার্তাও দেবে বাংলাদেশ। একদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, আরেকদিকে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ভরণ পোষণে বৈশ্বিক কর্মসূচি জয়েন্ট রেসপন্স প্ল্যানে আন্তর্জাতিক বরাদ্দ ক্রমশ কমতে থাকা। এরকম বাস্তবতায় এই সংকট নিয়ে আরেকবার বিশ্ববাসীর সামনে কথা বলবেন অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রত্যাশা থাকবে এই সংকটের টেকসই সমাধানে যেমন আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসবে, একই সাথে তাদের জীবন মান উন্নয়ন এবং নিরাপদ প্রত্যাবাসনও নিশ্চিত করার অন্তত একটা পথনকশা খুঁজে পাওয়া যাবে। মাহফুজ বিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা সম্ভব হবে। পরবর্তী সরকার এই প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে আশা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের।
ব্যবসায়ীদের কারণে নিত্যপণ্যের বাজার পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি বলেও জানান তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আরও জানান, কিছুদিনের মধ্যেই পর্যালোচনা করে জানানো হবে পাচার করা কতটুকু অর্থ ফেরত আনা যাবে। এর মধ্যে অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে, কোনো দেশে অ্যাকাউন্ট আছে, পাসপোর্ট আছে, সেসব তথ্যও আছে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয়গুলোকেই বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বললেন, ওই প্রকল্পগুলো আগের সরকারের। তিনি জানান, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে আতপ চাল আনার সিদ্ধান্ত হয়েছে। অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা, অনেক দূর কথা এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি, কারণ এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারি কিন্তু অ্যাভয়েড করতে পারবে না। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ। অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য এই 5 নৈবেদ্যে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। ভোর থেকে শুরু হয় অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা, বিহিত পূজা দেয়া হয় দেবী দুর্গাকে। আজ মূল আকর্ষণ কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। আর রাজধানী সহ দেশের বিভিন্ন মন্দির মণ্ডপে পূজিত হচ্ছেন দেবী। তন্ত্র শাস্ত্র মতে কুমারী পূজা হলো অনধিক 16 বছরের কুমারী মেয়ের পূজা। বিশেষত দুর্গাপূজার অঙ্গরূপে এই পূজা অনুষ্ঠিত হয়। কুমারী পূজার দার্শনিক তত্ত্ব হলো নারীতে পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন। বিশ্ব ব্রহ্মাণ্ডে যেই ত্রিশক্তির বলে প্রতিনিয়ত সৃষ্টি, স্থিতি ও লয় ক্রিয়া সাধিত হয়, সেই ত্রিবিধ শক্তি বীজাকারে কুমারীতে নিহত। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধি পূজা অনুষ্ঠিত হয়। মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন, দেবীর কাছে বিশ্ব শান্তি ও সমৃদ্ধির কামনা করছেন ভক্তরা। 1 বছর থেকে 16 বছর বয়স পর্যন্ত কুমারীকে কুমারী রূপে পূজা করার বিধান আছে এবং প্রত্যেক বছরের জন্য কুমারীর একটি নির্দিষ্ট নাম আছে। আজকের যে কুমারী, তার নাম হচ্ছে লাবণ্য চ্যাটার্জি। মা যেন আমাদের এখানে আসেন এবং উনি যেন আমাদের এই 1 বছর খুব সুখ শান্তিতে রাখেন। দেশবাসীর জন্য কামনা করছি, শুভকামনা করছি মার কাছে, যেন সবাই সুখে শান্তিতে থাকতে পারে। সম্প্রীতির সাথে আমরা যেন সবাই সুন্দর শান্তিতে সকল ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে বসবাস করতে পারি। আমরা একটু সিলেটে যাব, সেখানকার পূজা মণ্ডপ থেকে ঘুরে আসব। সহকর্মী নাবিল হোসেন আছেন। নাবিল, আমাদের একটু জানাবেন, যেহেতু ভোরবেলায় কুমারী পূজার আয়োজন শুরু হয়ে থাকে, এতক্ষণে তো শেষ হয়ে যাবার কথা, এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে? বৃষ্টি, আমরা সবাই জেনে থাকি মহাষ্টমীতে আসলে নানা আনুষ্ঠানিকতা থাকে। তার মধ্যে সবচেয়ে বড় যে আকর্ষণ সেটি থাকে কুমারী পূজা। সেটি ইতিমধ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টায় মূলত সেই কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে এবং এই কুমারী পূজা দেখার জন্য, যেহেতু সিলেটে আসলে প্রথমবার কুমারী পূজা হয়েছে, ফলে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই মুহূর্তে তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই। সন্ধ্যায় আসলে যেহেতু নবমী এবং অষ্টমীর যে তিথি, সেই তিথির মিলন হওয়ার কারণে সন্ধ্যায় আসলে সন্ধি পূজা রয়েছে। তবে এখন আসলে যেটি হচ্ছে যে আমরা মণ্ডপে ঘুরে বেড়াচ্ছি, দেখছি যে পরিবার পরিজন নিয়ে যারা পুণ্যার্থীরা আছেন, দর্শনার্থীরা আছেন, তারা আসলে প্রতিমাগুলো দেখছেন, মণ্ডপগুলো ঘুরে বেড়াচ্ছেন, পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে এই খুশ গল্প করছেন, আড্ডা দিচ্ছেন। এই পরিবেশগুলো আসলে আমরা মণ্ডপে দেখেছি। এর বাইরে প্রসাদ বিতরণ চলছে যেহেতু দুপুরের সময়। এছাড়া আমরা যেটি দেখেছি যে সকাল থেকেই মূলত মণ্ডপগুলোতে প্রতিটা মণ্ডপেই উপচে পড়া ভিড় ছিল এবং যেহেতু এখন একটু গরম, ফলে যত আসলে বেলা বাড়বে, গরমের তীব্রতা যত কমে আসবে, ততই আমরা দেখছি যে সাধারণ পুণ্যার্থীদের ভিড় আসলে ততই বাড়বে। আর যারা এখানে আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা মূলত বিশ্বের শান্তির জন্য তারা প্রার্থনা করেছেন, বিশ্ব যাতে ভালো থাকে, প্রতিটি মানুষ যাতে হিংসা বিদ্বেষের বাইরে গিয়ে সম্প্রীতির বাংলাদেশ, সম্প্রীতির বিশ্ব গড়ে তোলা যায়, সেই প্রার্থনাটুকু তাদের ছিল। এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় এখন পর্যন্ত যারা এখানে মণ্ডপগুলো ঘুরতে এসেছেন তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেছেন যে যেহেতু প্রতিটি মণ্ডপেই আসলে পুলিশ সদস্য, আনসার সদস্যরা রয়েছেন, পাশাপাশি সেনা সদস্যদের আমরা আসলে মণ্ডপগুলোতে টহল দিতে দেখেছি, ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে উৎসবমুখর পরিবেশে আনন্দ আয়োজনে যেভাবে তারা অষ্টমী পালন করেছেন, আরও 2 দিন অর্থাৎ আগামীকাল নবমী এবং এরপরের দিন বিসর্জন,
এই বিসর্জন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক এরকম থাকে, এই যে তারা আসলে মণ্ডপ মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন, যে কোনো আশঙ্কাকে উপেক্ষা করে কোনো ধরনের আসলে ভয় ভীতি না নিয়ে তারা আনন্দ উৎসবে যেভাবে ঘুরে বেড়াচ্ছেন, ছবি তুলছেন, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, এই যে আরও 2টা দিন যাতে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কাটাতে পারেন, কারণ বছরের এই দুর্গাপূজার 5টা দিনের জন্যই মূলত তারা সনাতন ধর্মাবলম্বীরা অপেক্ষা করে থাকেন। বাঙালি সংস্কৃতিপ্রিয় মানুষ, উৎসবপ্রিয় মানুষ, ফলে বাঙালির সব মানুষই আসলে এই শারদীয় উৎসবে আসলে তাদের মিলন মেলা ঘটে, ফলে এই মিলন মেলায় যাতে কোনো ছেদ না পড়ে সেই প্রত্যাশাটুকু তারা রাখছেন। এখন পর্যন্ত আসলে তারা বলছেন যে ভালোভাবেই তারা শারদীয় দুর্গোৎসবটা পালন করছেন, ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে, উৎসবের মধ্য দিয়ে তারা সেই আয়োজনটুকু পালন করছেন। এবং আমরা যেটি দেখেছি যে যেহেতু আজ অষ্টমীর আসলে আজ সন্ধ্যায় মূলত এই সন্ধ্যা তিথিতেই মূলত অষ্টমী এবং নবমীর যে তিথি, সেই তিথিতে সন্ধি পূজা হওয়ার কথা, আগামীকাল নবমী এবং পরশু যেহেতু বিসর্জন, ফলে আজকের দিনটাকে ঘিরে আসলে যারা পুণ্যার্থীরা আছেন তাদের আসলে আনন্দ উচ্ছ্বাসটা একটু বেশি, যেহেতু আগামীকাল আরও একটা দিন আছে, পরে আরেকটা দিন আছে, ফলে এই আনন্দ উৎসবটাই আসলে আমরা মণ্ডপে মণ্ডপে দেখছি প্রত্যেকের চেহারায় ফুটে উঠেছে। ধন্যবাদ। আমরা শুনছিলাম নাবিল। জুলাই আগস্টের আন্দোলনে দেশের অন্তত 41টি জেলার 438টি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। 50টি অধিক জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানান শেখ হাসিনার মামলার সবশেষ সাক্ষী মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। মঙ্গলবার শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর তার 3য় দিনের সাক্ষ্য গ্রহণে বলেন, জুলাই আন্দোলন সহ গত 15 বছরে যত হত্যা, খুন, জখম, অপহরণ, গুম, নির্যাতন, পাতানো নির্বাচন, জঙ্গি নাটক হয়েছে তার সবকিছুর মূলেই ছিল ক্ষমতায় টিকে থাকা। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে বলে জবানবন্দি দেন তিনি। এর আগে সোমবার দেয়া সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা বলেন, সরকারি হিসেব মতেই 3,05,000 রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে ট্রাইব্যুনাল 2। সাক্ষী অসুস্থ থাকায় পরবর্তী দিন ধার্য করা হয়েছে সোমবার। ট্রাইব্যুনালে যাচ্ছে আমাদের সহকর্মী মাইনুল মারুফ আমাদের জন্য অপেক্ষা করছেন। মারুফ, এই যে গণহত্যার মামলা, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার মামলার প্রধান তদন্ত কর্মকর্তা, তার তো 3 দিন ধরে সাক্ষী চলছে। প্রধান তদন্ত কর্মকর্তা মোটা দাগে আদালতে কি জানালেন একটু বলবেন? যদি বলি যে 3 দিন ধরে যিনি সাক্ষ্য দিয়েছেন তিনি মোটা জায়গায় যে জিনিসগুলো উল্লেখ করেছেন, যে জুলাই হত্যাকাণ্ড কেন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কারা ঘটিয়েছে, তো সব কিছুই কিন্তু উঠে এসেছে তার বর্ণনায়। অর্থাৎ তিনি যেহেতু মূল তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি কিন্তু সবগুলো বিষয়, জুলাই হত্যাকাণ্ডের সকল বিষয় কিন্তু তিনি খতিয়ে দেখেছেন। সরকারি নথি, বিভিন্ন স্পটে কিভাবে হত্যাকাণ্ড হয়েছে সব কিছু কিন্তু তিনি দেখেছেন এবং সেই সকল বিষয় কিন্তু তিনি তুলে ধরেছেন এবং কি কি জব্দ করা হয়েছে, কি কি তথ্য প্রমাণ পেয়েছেন তাও কিন্তু তুলে ধরেছেন। আমরা দেখছি গত 3 দিন ধরে কিন্তু জুলাই হত্যাকাণ্ডের সম্পর্কিত যে সকল নৃশংস ভিডিওগুলো রয়েছে, যেভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে, আওয়ামী লীগ, যুবলীগ, সন্ত্রাসী বলে যাদেরকে আখ্যা দিয়েছেন তিনি, তারা কিভাবে আক্রমণ করেছেন ছাত্র জনতার উপর, সেই সকল বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে। ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে, গুলি করা হয়েছে, কিভাবে গুলি করেছেন, ছাত্রদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, সকল বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে এই 3 দিনের তার সাক্ষ্য গ্রহণে। এবং আরও যে সকল বিষয় তিনি বলেছেন যে জুলাই অভ্যুত্থানের সময় 438টি স্থানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, গুলি করা হয়েছে এবং 50টিরও বেশি জেলায় যে লেথাল ওয়েপন বা প্রাণঘাতী অস্ত্র সেগুলো কিন্তু ব্যবহার হয়েছে বলে কিন্তু তিনি উল্লেখ করেছেন। এর পাশাপাশি যেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন যে বিগত 15 বছর ধরে এবং কি জুলাই অভ্যুত্থানে যে সকল ঘটনা ঘটেছে, নারকীয় নৃশংস ঘটনা ঘটেছে, গুম, হত্যা, নির্যাতন, তার সব কিছুর মূলেই কিন্তু ছিল ক্ষমতায় টিকে থাকা, ক্ষমতা আঁকড়ে রাখার প্রবল চেষ্টায় কিন্তু এ সকল ঘটনা ঘটানো হয়েছে বলে কিন্তু তিনি উল্লেখ করেছেন। তিনি এগুলোর জায়গায় বিভিন্ন তদন্ত করতে গিয়ে এসব কিছুর প্রমাণ পেয়েছেন বলে কিন্তু ট্রাইব্যুনালকে এই তদন্ত কর্মকর্তা জানিয়েছেন। বৃষ্টি শুনছিলাম আমরা। ধন্যবাদ মারুফ। কখনো সরকারি কর্মকর্তার কলিজা খুলে ফেলার হুমকি, কখনো পতিত আওয়ামী লীগের সাথে যোগসাজশার পুনর্বাসন, নেতাকর্মীদের লাঞ্ছিত করার ঘটনাও অহরহ। লাগামহীন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ কুমিল্লার সাবেক সংসদ সদস্য গফুর ভূঁইয়ার বিরুদ্ধে। এসব ঘটনায় বিব্রত সমালোচিত হয়ে গফুর ভূঁইয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চেয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দিয়েছে স্থানীয় নাঙ্গলকোট বিএনপি। নেতাদের হুঁশিয়ারি, দলীয় শৃঙ্খলা রক্ষায় তাদের অবস্থান জিরো টলারেন্স।
এভাবেই কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শামসুল ইসলামের কলিজা খুলে ফেলার হুমকি দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়া। নাঙ্গলকোট উপজেলার ভোলাইন উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতির পদ নিয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে হুমকি দেন গফুর ভূঁইয়া। এছাড়া গেল আগস্টে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ করে অনুষ্ঠিত হয় নাঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সম্মেলন। এ নিয়েও বিতর্কের মুখে পড়ে স্থানীয় বিএনপি। পতিত আওয়ামী লীগ পুনর্বাসন সহ এমন 9টি অভিযোগ তুলে ধরে গফুর ভূঁইয়ার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিতে উপজেলা বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠিও দেন। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই ধরনের কথাবার্তা বলাতে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করি আমরা এই জন্য একটা অভিযোগ দিয়েছি। আমি বিব্রত হইলে কি, আমার তো দল যদি বিব্রত না হয় আমার তো এখানে কিছু করার নেই। ওনাকে শোকজ করা হয়েছে, এখন এটা বিচারাধীন অবস্থা আছে। অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে গফুর ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দেয় কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া। এরই মধ্যে সেই নোটিশের জবাবও দিয়েছেন তিনি। পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিএনপির হাইকমান্ড। তাকে শোকজ করা হয়েছে, সে হয়তো জবাব দিয়েছে, সেটার ব্যাপারে দল বিবেচনা করছে কি করা যায় না করা যায়। যে কোনো অন্যায়কারীর বিষয়ে দলের জিরো টলারেন্স, চেয়ারম্যান সাহেবের জিরো টলারেন্স। সুতরাং আমাদের যত বড় নেতাই হোক, তারা সাংগঠনিক আওতার ভিতরে আমাদের দল থেকে আনা হচ্ছে। নীতি বহির্ভূত এমন নানা অভিযোগে এখন পর্যন্ত প্রায় 7,000 নেতাকে বহিষ্কার করে বিএনপি। এছাড়া পদ স্থগিত, অপসারণ সহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আরো অনেকের বিরুদ্ধে। কোথাও কোথাও আমরা পদক্ষেপও নিয়েছি, তার ডকুমেন্ট যখন পাওয়া গেছে তাকে বাদ দেওয়া হয়েছে। আমি নিজে এখান থেকে চিঠি লিখে পাঠিয়েছি যে কমিটি থেকে এদেরকে বাদ দিয়ে কমিটি করা হোক। এ বিষয়ে গফুর ভূঁইয়ার কাছে মন্তব্য জানতে চাইলেও যোগাযোগ করা যায়নি। 8ম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার নাঙ্গলকোট থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সে সময় একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আলোচনা সমালোচনার জন্ম দেন গফুর ভূঁইয়া। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। আগামী বছরের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের 3টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। গতবারের চেয়ে এসব প্যাকেজের দাম বেড়েছে। সকালে রাজধানী বিজয়নগরে সংবাদ সম্মেলনে প্যাকেজ ঘোষণা করেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। বিশেষ হজ প্যাকেজে 51,000 টাকা বাড়িয়ে 7,50,000 টাকা করা হয়েছে। সাধারণ হজ প্যাকেজ 27,000 টাকা বেড়ে 5,50,000। সাশ্রয়ী হজ প্যাকেজ করা হয়েছে 5,10,000 টাকায়। আর প্যাকেজের মধ্যে হজযাত্রীদের খাওয়া, কুরবানি সহ খরচ ধরা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের খাবার খরচ প্যাকেজের বাইরে থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সার্ভিসের জন্য সেটি প্যাকেজের অন্তর্ভুক্ত বলে দাবি হাব মহাসচিবের। সৌদি পর্বের চূড়ান্ত ব্যয়ের হিসাব না পাওয়ায় বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতা সম্ভাব্য খরচ হিসাব করে হজ প্যাকেজ প্রণয়ন করা হলো। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোনো খাতে খরচ বৃদ্ধি হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে তা পরিশোধ করতে হবে। মালিকপক্ষ ধর্মঘট প্রত্যাহার করলেও রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। সকাল থেকে বেশিরভাগ শ্রমিক কর্মবিরতি পালন করছেন, কেবল একটি পরিবহনেরই বাস চলাচল করছে। কর্মবিরতিতে থাকা শ্রমিকরা জানান আংশিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে গতকাল দুপুরে মালিকপক্ষ বাস চলাচলের ঘোষণা দেন, তবে তা শ্রমিকরা প্রত্যাখ্যান করেছেন। পূর্ণাঙ্গ দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস না চালানোর সিদ্ধান্ত তাদের। এদিকে মালিক সমিতির দাবি শ্রমিকদের একাংশ আন্দোলন করছে। বেশিরভাগ শ্রমিকই কাজে যোগ দিতে আগ্রহী, তাদের বাস চালাতে বাধা দিচ্ছে আন্দোলনকারীরা। সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির উদ্যোগে নির্মিত সুপেয় পানির প্রকল্প উদ্বোধন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। সকালে উপজেলার কৈখালী SR হাই স্কুল প্রাঙ্গণে প্রকল্পের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক, নীলডুমুর ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক, পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। প্রকল্প উদ্বোধন শেষে শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় বিজিবিকে আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করেন মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, সুন্দরবন সীমান্তে আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার আহ্বানও জানান তিনি।
আমরা আমাদের অভিযানিক কার্যক্রম তো অনেক জোরদার করেছি। আমাদের সাথে কোস্টগার্ডও এই এলাকায় কার্যক্রম অপারেশন পরিচালনা করে। আমরা সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। যতটুকু সম্ভব আমরা সঠিক তথ্য যদি আমরা পাই, আমরা অভিযান সম্পূর্ণভাবে পরিচালনা করে এই জলদস্যুদের এটা আমরা ব্যাহত করার সর্বাত্মক চেষ্টা করব। পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। লম্বা ছুটির সুযোগে সরগরম পর্যটন শহর। ছোট বড় সব হোটেল মোটেল পরিপূর্ণ, আর প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন। পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য বেশ চাঙ্গা, আর শহর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল। গত 4 দিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। দুর্গাপূজার ছুটিতে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। ইনানি, হিমছড়ি সহ দর্শনীয় অন্যান্য স্থানগুলোও কোলাহলে মুখর। এত ভালো লাগছে যে ভাষা প্রকাশ করতে পারতেছি না। আমরা 6 জন ফ্যামিলি ট্যুরে আসছি। ঘোরার জায়গাটাই হচ্ছে বিচ, তো এইটার সৌন্দর্য বলার ভাষা নাই। কেন জানি মন বারবার টানে এখানে, মানে এমন একটা প্রকৃতি যা দেখে চোখ মানে কখনো জুড়াবে না। 13 ঘন্টা জার্নি করে আজকে আসলাম আমরা, আস্তে আস্তে তারপরেও এসে খুব ভালো লাগতেছে। মানে বাচ্চাগুলার খুশি দেখে আমরা অনেক খুশি। কক্সবাজারে ছোট বড় বেশিরভাগ হোটেল মোটেল গেস্ট হাউস পর্যটকে পরিপূর্ণ। আগামী 1 সপ্তাহের আগাম বুকিং শেষ। একটা সপ্তাহ মনে হচ্ছে কক্সবাজার পর্যটকদের ভরপুর থাকবে, টয়টুম্বুরে থাকবে। এরা বিচকে বিচকে এনজয় করতে পারবে। অ্যাটলিস্ট ডিসেম্বর জানুয়ারি আপ টু ফেব্রুয়ারি একদম গ্যারান্টিড একটা আমাদের বিজনেস থাকার অপরচুনিটি থাকেই সবসময়। 26 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ ভালোই রিজার্ভেশন আসছে, একদম হোটেল পুরোপুরি ভালোই যাচ্ছে। সমাগম বাড়ায় কক্সবাজারে পর্যটন খাত এখন চাঙ্গা। ভরা মৌসুমে চাপ আরও বাড়বে বলে আশা এই খাতের উদ্যোক্তাদের। পর্যটকরা আসতেছে এই মৌসুমে, যে পরিমাণ পর্যটক আসতেছে আমরা 5 বছর আগেও সেটা আশা করিনি। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি রয়েছে সেনাবাহিনী ও র্যাবের টহল। সৈকতের 3টি স্পটে সক্রিয় সি সেফ লাইফগার্ড সদস্যরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যের চিরশান্তির বন্দোবস্ত ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব। নিজের দেয়া 20 দফা সুপারিশ নিয়ে এমন মন্তব্যই করেছেন মার্কিন প্রেসিডেন্ট, যাতে সমর্থনও দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি হামাস, তবে ট্রাম্পের প্রস্তাবকে ফিলিস্তিনি সংগঠনটির আত্মসমর্পণের প্রস্তাবই আখ্যা দিয়েছেন গাজাপন্থী অনেকে বিশ্লেষক। কি আছে এই প্রস্তাবে? চলছে 20 ধারার পর্যবেক্ষণ। গাজায় সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা প্রস্তাব, যাকে মধ্যপ্রাচ্যের চিরশান্তির বন্দোবস্ত আখ্যা দিয়েছেন ট্রাম্প। এতে সমর্থনও জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ শান্তি প্রতিষ্ঠায় একটি ঐতিহাসিক দিন। গাজায় যুদ্ধ কিভাবে শেষ করা যায় তা নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করেছি। বলা যায় এটি মধ্যপ্রাচ্যের চিরশান্তির বন্দোবস্ত। আমার প্রস্তাবে রাজি হওয়ার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ। হামাস যদি এটি প্রত্যাখ্যান করে, তবে নেতানিয়াহু যা করতে চান তাতে আমাদের পূর্ণ সমর্থন থাকবে। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে আমি সমর্থন জানাচ্ছি, যা আমাদের লক্ষ্য পূরণ করছে। এটি বাস্তবায়ন হলে সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস হবে, তাদের শাসন ক্ষমতার অবসান হবে এবং গাজা আর ইসরায়েলের জন্য হুমকি তৈরি করবে না তা নিশ্চিত করবে। কি আছে ট্রাম্পের এই 20 দফা প্রস্তাবে? শুরুতেই বলা হয়েছে গাজাকে সন্ত্রাসমুক্ত অঞ্চল হতে হবে, যা প্রতিবেশীদের জন্য হুমকির কারণ হবে না। জিম্মি মুক্তির পর ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এই সময়ের মধ্যে সব ধরনের অভিযান বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয়েছে প্রস্তাবে। সমঝোতার 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে দেওয়া হবে জীবিত মৃত সব জিম্মিকে। এরপর ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে 250 মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি এবং 7 অক্টোবর 2023-এর পর গাজা থেকে আটক 1700 ফিলিস্তিনি। অস্ত্র সমর্পণ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকারের মাধ্যমে ক্ষমা পেতে পারে হামাস সদস্যরা। উপত্যকা ছাড়তে চাইলেও নিরাপদে বের হওয়ার সুযোগ পাবে তারা। প্রয়োজনীয় ত্রাণ প্রবেশ, জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে বিতরণ এবং হাসপাতাল, রাস্তাঘাট সহ প্রয়োজনীয় সংস্কারের কথাও বলা হয়েছে প্রস্তাবে। অন্তর্বর্তী সরকারের পাশাপাশি দৈনন্দিন প্রশাসনিক কাজের জন্য গঠন করা হবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি। এই কার্যক্রম আবার তত্ত্বাবধান করবে বোর্ড অফ পিস।
প্রস্তাবে বলা হয়েছে গাজা ছাড়তে কাউকে বাধ্য করা হবে না। ইসরায়েল গাজা দখল করবে না উল্লেখ করা হলেও স্পষ্ট বলা হয়েছে গাজার সরকার পরিচালনায় হামাস কিংবা সহযোগী কোনো সংগঠনের ভূমিকা থাকবে না। প্রস্তাবের শেষের দিকে বলা হয় গাজায় স্থিতিশীলতায় আন্তর্জাতিক বাহিনী আইএসএফ গঠন করা হবে। হামাস যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে আইএসএফ এর কাছে দায়িত্ব হস্তান্তর করবে আইডিএফ। সবশেষ গাজা পুনর্গঠন ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার প্রক্রিয়া অগ্রসর হলেই চূড়ান্তভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরির কথা বলা হয় ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাবে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের 20 দফা প্রস্তাব কতটা বাস্তবসম্মত? উপত্যকায় অন্তর্বর্তী সরকার গঠনের কথা বললেও সেই সরকারে কারা থাকবে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই এবং তাদের তদারকি যারা করবে সেই বোর্ড অফ পিসের ভূমিকাও পরিষ্কার করা হয়নি। আন্তর্জাতিক বাহিনী গঠন সহ আরও বেশ কয়েকটি ইস্যুতে অস্পষ্টতা রেখে শান্তি পরিকল্পনা ঘোষণা করেছে ওয়াশিংটন, যার ফলে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। 2 বছরের ইসরায়েলি নির্বিচার বর্বরতায় যখন ক্লান্ত ফিলিস্তিনিরা, তখন যুদ্ধ বন্ধ ও গাজার ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের 20 দফা শান্তি প্রস্তাব। আরবরা সহ বিশ্বের বিভিন্ন দেশ এই প্রস্তাবকে স্বাগত জানালেও প্রশ্ন উঠছে ফিলিস্তিনিদের জীবনে শান্তি ফেরাতে কতটা ভূমিকা রাখতে সক্ষম এটি। যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে বেশ কয়েকটি দফা নিয়ে রয়েছে অস্পষ্টতা। কিছু প্রশ্ন রেখেই ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণের পরিকল্পনা প্রকাশ করেছে ওয়াশিংটন। বলা হয়েছে গাজার অন্তর্বর্তীকালীন শাসনভার দেয়া হবে একটি নিরপেক্ষ ও অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটিকে, যাতে থাকবে না হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষের অংশগ্রহণ। তবে কারা থাকবে এই সরকারে আর কিভাবে গঠিত হবে এটি তা স্পষ্ট করা হয়নি। কতদিন তারা গাজার দায়িত্বে থাকবে তার সময়সীমাও জানানো হয়নি। এই সরকার তদারকি করবে ট্রাম্পের নেতৃত্বে গঠিত বোর্ড অব পিস, কিন্তু সংস্থাটির এখতিয়ার কি হবে সেটিও নির্ধারণ করেনি যুক্তরাষ্ট্র। ট্রাম্পের শান্তি পরিকল্পনায় বলা হয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ তাদের সংস্কার কর্মসূচি শেষ করলে গাজার নিয়ন্ত্রণ পেতে পারে। তবে কোন মানদণ্ডে তারা গাজার নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত বলে বিবেচিত হবে সেটিও ব্যাখ্যা করা হয়নি। অন্যদিকে নেতানিয়াহু দাবি করেছেন ফিলিস্তিন কর্তৃপক্ষকে কখনোই গাজার শাসনভার দেয়া হবে না। গাজার নিরাপত্তা দেখভালের জন্য আন্তর্জাতিক বাহিনী গঠন করার কথা বলা হয়েছে। বাহিনীটিতে কোন কোন দেশ সেনা পাঠাতে পারবে তার উল্লেখ নেই। এই বাহিনীর দায়িত্ব ক্ষমতা কতটুকু থাকবে সেটিও অস্পষ্ট। গাজার নিরাপত্তা নিশ্চিতে ফিলিস্তিনি কিংবা ইসরায়েলি সেনাদের সাথে এই বাহিনী লড়াই করতে পারবে কিনা তাও জানায়নি ট্রাম্প প্রশাসন। ফিলিস্তিনিদের অনেকেই এরই মধ্যে ট্রাম্পের 20 দফাকে প্রহসন আখ্যা দিয়েছেন। তাদের অভিযোগ অবাস্তব অনেক শর্ত রাখায় এটি যুদ্ধ বন্ধে কার্যকর কোনো ভূমিকাই রাখবে না। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এ ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।